আচ্ছা, শুরু করছি আজকের ক্লাস। তাহলে আমরা আজকের লেকচারে যে সকল বই থেকে এই তথ্যগুলো সংগ্রহ করেছি সেটা হলো জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম, প্রকাশনী মুবিন পাবলিকেশনস। তারপর হলো দ্বিতীয় পত্র, গাজী আজমল, প্রকাশনী গাজী পাবলিশার্স। তারপরে আরেকটা ছিল জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, মাজেদা বেগম, মোহাম্মদ নাদির হোসেন, রাশেদা বেগম, সুখিরেশ চন্দ্র কর্মকার, প্রকাশনীর নাম কাজল ব্রাদার্স লিমিটেড। আর আরেকটা বই হলো প্রফেসর হাবিবা বেগম, কোয়ালিটি পাবলিকেশন, প্রকাশনী। তো এই চারটার মধ্যে অনেকে হয়তো অনেক বই কিনেছো, বিশেষ করে গাজী আজমলের স্যারের বই হয়তো সবাই বেশি কিনেছো। তো যারা কিনো নাই তারা ডক্টর মোহাম্মদ আব্দুল আলিমের বইটা কিনতে পারো। তো আজকে তোমাদের দ্বিতীয় পত্রের প্রথম যে অধ্যায় থেকে আমরা শুরু করব, আমরা প্রথম অধ্যায় শুরু করি নাই। যেহেতু নেক্সট অ্যাসাইনমেন্ট আমরা মনে করছি প্রাণীর পরিচিতি থেকে আসার সম্ভাবনা আছে, এই কারণে আমরা প্রাণীর পরিচিতি হাইড্রা দিয়ে শুরু করছি। হাইড্রার যে বিষয়গুলো আমরা পড়াবো: ক্লাসিফিকেশন, হাইড্রার বাহ্যিক গঠন, হাইড্রার এপিডার্মিস বা বহিত্বক ও এর কোষসমূহ। হাইড্রা এর আবিষ্কারক আব্রাহাম ট্রেমলে, 1700 থেকে 1784 সালে তার জন্ম মৃত্যু। নামকরণ করেছেন ক্যারোলাস লিনিয়াস। হাইড্রার শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন: এর রাজ্য বা কিংডমের নাম অ্যানিমেলিয়া, পর্বের নাম নিডারিয়া, শ্রেণীর নাম হাইড্রোজোয়া, অর্ডার বা বর্গ হলো হাইড্রোইডা, ফ্যামিলি বা গোত্রের নাম হাইড্রিডি, জেনাস বা গণ হাইড্রা, স্পেসিস বা প্রজাতি হলো হাইড্রা ভালগারিস। এখানে ভালগারিস যে প্রজাতি আছে, এই প্রজাতির বাংলা মানে হলো অ্যাভেলেবল, বা আমরা বলতে পারি সহজে পাওয়া যায়, সচরাচর পাওয়া যায়। যেহেতু হাইড্রা ভালগারিস এটা সহজে পাওয়া যায়, এই জন্য আমরা এর বিস্তারিত, আমরা এর গঠন, তারপর হলো চলন, প্রজনন, এগুলো পড়ব। বর্তমানে পৃথিবীতে হাইড্রার প্রজাতির সংখ্যা আছে প্রায় 40টির মতো। পৃথিবীতে বাংলাদেশে কয়েকটা প্রজাতি আছে, বাংলাদেশে প্রাপ্ত কয়েকটা প্রজাতির নাম নিচে দেওয়া হলো। যেমন প্রথমে আছে হাইড্রা ভালগারিস, এর বর্ণ হলো হালকা হলুদ বাদামি এবং এর 6 থেকে 10টি কোর্সিকা থাকে। হাইড্রা অলিগ্যাকটিস, এটা হলো বাদামি বর্ণের, এর কোর্সিকার সংখ্যা 6টি। হাইড্রা ভিরিডিসিমা, সবুজ বর্ণের, এর কোর্সিকা থাকবে 4 থেকে 8টি। বাসস্থান ও স্বভাব: হাইড্রা যে প্রাণীটা, হ্যাঁ বলো। স্যার কোর্সিকা কি? আমি ছবি দেখাবো, একটু পরে আমি ছবি দেখাবো, তখন আমরা বুঝতে পারবো কোর্সিকা কি। আমরা এখনই দেখাতে পারি, যেহেতু এখনকার প্রসব। এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি, এরকম লতানো কতগুলো চাবুকের মতো অংশ, এগুলোই হলো সেই কোর্সিকা। তাহলে আমরা এখানে মোট কয়টা কোর্সিকা দেখতে পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8 9টা আছে। তা আমরা বলেছিলাম হাইড্রা ভালগারিসের কোর্সিকার সংখ্যা 6 থেকে 10টি। তা আমাদের এখানে যে ফিগারটা দেওয়া আছে, এই ফিগারে আছে 9টি, মানে 6 থেকে 10 এর মধ্যেই সীমাবদ্ধ আছে। তাহলে এগুলোকে বলা হচ্ছে কোর্সিকা। বাসস্থান, স্বভাব, অর্থাৎ হাইড্রা কোথায় বাস করে এবং তাদের খাবার বা খাদ্য কি, সেগুলো আমরা জানবো। হাইড্রা একটি একক মুক্তজীবী প্রাণী। এরা খাল, বিল, পুকুর, হ্রদ, ঝর্ণা, ডোবা প্রভৃতি স্বাদুপানির জলাশয়ে নিমজ্জিত কঠিন বস্তু এবং জলজ উদ্ভিদের পাতার নিম্নতলে সংলগ্ন থেকে নিম্নমুখী হয়ে দুলতে থাকে। এরা মাংসাশী বা কার্নিভোরাস। এরা, যেহেতু আমরা দেখবো যে এদের খাদ্যগুলো সাধারণত কিছু প্রাণী প্লাঙ্কটন বা জুও প্লাঙ্কটন, এই জন্য মাছের ডিম, ব্যাঙাচি ইত্যাদি এরা ভক্ষণ করে, এই জন্য আমরা এদের বলবো মাংসাশী। কোর্সিকার সাহায্যে এরা খাদ্য গ্রহণ করে। দেহপ্রাচীরের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় শোষণ ও রেচন সম্পন্ন করে। তাহলে এদের দেহপ্রাচীরের মধ্যে ব্যাপন হবে এবং এই ব্যাপনের মাধ্যমে বায়ুমণ্ডলের অক্সিজেন গ্রহণ করবে এবং দেহে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড আবার ব্যাপনের মাধ্যমে বাইরের বায়ুতে ছেড়ে দিবে।
তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাইড্রার একটা ছবি এখানে দেওয়া হয়েছে, হাইড্রার বাহ্যিক গঠনের ছবি। তো হাইড্রার এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে উপরে আছে হলো মুখছিদ্র, এটা হলো তার মুখছিদ্র। আর নিচে আছে হলো তার নিচে আছে হাইপোস্টোম। হ্যাঁ, হাইপোস্টোম। আর হাইপোস্টোমের চারপাশ দিয়ে আছে এই কোষিকাগুলো। হাইপোস্টোম থেকে নিচ থেকে শুরু করে আমরা আমরা এখানে দেখতে পাবো যে যে অংশটা, সেটাকে আমরা বলবো হলো দেহকাণ্ড। এর নাম হলো দেহকাণ্ড। দেহকাণ্ডের মধ্যে কি কি আছে? দেহকাণ্ডের মধ্যে আমরা দেখবো জননাঙ্গ, শুক্রাশয়, ডিম্বাশয়। আর দেখবো হলো মুখ পরিণত মুকুল বা বাট বলা হচ্ছে। আর সবচেয়ে নিচে অংশ হলো পাদচাকতি। এই পাদচাকতির সাহায্যে এরা কোনো বস্তুর সাথে লেগে থাকে। হ্যাঁ, আমরা একটু আগে যেটা বললাম যে দেহের বাহ্যিক গঠন, তাহলে হাইড্রা দেহে নিম্নলিখিত অংশগুলো পাওয়া যাবে: হাইপোস্টোম, দেহকাণ্ড, পাদচাকতি ও পদতল। আমরা তাহলে এখানে বললাম, তাহলে উপরেরটা হলো হাইপোস্টোম, হাইপোস্টোমের মধ্যেই মুখছিদ্র আছে। নিচে বলেছিলাম পাদচাকতি। হ্যাঁ, আর হাইপোস্টোম থেকে পাদচাকতির যে বিশাল যে অংশ, এই অংশটা পুরাটাই হলো দেহকাণ্ড। আকার আকৃতি: হাইড্রার দেহ নরম, নলাকার এবং লম্বাটে। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এটা নরম তো এখানে বোঝা যাবে না, লম্বাটে, হ্যাঁ, এটা আমরা দেখতেই পাচ্ছি। নলাকার, এটাও আমরা বুঝতে পারছি। তাহলে এদের দেহ নরম, লম্বাটে এবং নলাকার। দেহ অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম কথার অর্থ হলো কি, যে এদের যদি লম্বালম্বী অক্ষ, হ্যাঁ, মানুষের মানে অক্ষ আসলে দুই ধরনের। একটাকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য বা লম্বালম্বী অক্ষ, আরেকটি হলো আড়াআড়ি অক্ষ বা অনুপ্রস্থ অক্ষ। তো আমাদের যদি এই হাইড্রা এই লম্বা বরাবর যদি আমরা যে অক্ষটা ধরবো, সে অক্ষটা হলো অনুদৈর্ঘ্য। আর এরকম আড়াআড়ি ভাবে যদি আমরা কাটি, সেটাকে বলা হবে অনুপ্রস্থ অক্ষ। তো আমরা যদি হাইড্রার অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর, হ্যাঁ, তাকে মাঝখান দিয়ে কাটা হয়, তাহলে দেখা যাবে দেহের দুইটা অংশ হয়েছে। এবং কোষিকা দেখা গেল যে এখানে যেহেতু 9টা আছে, তাহলে 4.5 4.5 করে দুই ভাগে ভাগ হয়ে গেল। আবার মনে করো যে অন্য আরেক দিক থেকে যদি আমরা কাটি, তাহলে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারবো। তাহলে আমরা হাইড্রাকে তার অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর যদি আমরা সেন্ট্রালি কাটি, তাহলে আমরা দেখব একের অধিকবার দেহকে সমান দুই অংশে ভাগ করা যাবে। কিন্তু আমাদের মানুষের কিন্তু একবারই দেহকে সমান দুই অংশে ভাগ করা যাবে। কারণটা কি, যে মানুষের ডান এবং বাম অংশ আছে। হ্যাঁ, এবং এই ডান হাতে ডান দিকের হাত, বাম হাতে বাম দিকের হাত, ডান দিকে ডান পা, বাম দিকে বাম পা। এই জন্য মানুষকে আমরা শুধু একবারই সমান দুই ভাগে ভাগ করতে পারি। এই জন্য মানুষ হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর এই হাইড্রা যে এরকম সিলিন্ড্রিক্যাল প্রাণী বা নলাকার যে প্রাণীগুলো, হ্যাঁ, এদের দেহকে আমরা একের অধিকবার দেহকে সমান দুই অংশে ভাগ করতে পারবো। এই জন্য আমরা কি বলবো, অরীয় প্রতিসম। এদের দৈর্ঘ্য 10 থেকে 30 মিলিমিটার, মানে যদি আমরা সেন্টিমিটার চিন্তা করি, তাহলে 1 থেকে 3 সেন্টিমিটার। এবং প্রস্থ 1 মিলিমিটার। হাইড্রার মৌখিক তল খোলা, মৌখিক তলকে বলা হচ্ছে ওরাল, এবং বিমৌখিক তল হলো বদ্ধ বা অ্যাবোরাল। তাহলে কোনটা মৌখিক আর কোনটা অ্যাবোরাল? তাহলে মুখ যেদিকে থাকে সেটা হলো তার মৌখিক তল, তাহলে এই অংশটা হলো ওরাল বা মৌখিক তল। আর মুখের বিপরীত অংশ হলো অ্যাবোরাল। তাহলে পাদচাকতি, এই পাদচাকতিকে আমরা বলবো অ্যাবোরাল প্রান্ত বা বিমৌখিক প্রান্ত, মুখের বিপরীত প্রান্ত। তাহলে আমরা ওরাল এবং অ্যাবোরাল, আমরা এরকম দুটো জিনিস বুঝতে পারলাম। আমাদের দেহ কিন্তু ওরাল অ্যাবোরাল থাকে না, কারণ আমাদের মাথার উপরে মুখ নাই। হ্যাঁ, বা আমরা কোনো বস্তুর সাথে লেগেও থাকি না। হ্যাঁ, আমাদের পাদচাকতি বা এরকম কিছু নাই। তাহলে আমাদের ওরাল অ্যাবোরাল প্রান্ত আমাদের দেহ না। কিন্তু এদের দেহের প্রান্তটা মুখের দিককে বলবো ওরাল, আর মুখের বিপরীত প্রান্ত অর্থাৎ পাদচাকতিকে বলবো বিমৌখিক বা অ্যাবোরাল। বর্ণ: প্রজাতিভেদে হাইড্রার বর্ণ বিভিন্ন ধরনের হয়। তো আমরা যে প্রাণীটা পড়তেছি, এই প্রাণীটা হলো হালকা হলুদাভ বাদামি বর্ণের। আসলে এদের যে দেহের বর্ণ, এই দেহের বর্ণ নির্ভর করে কোন ধরনের খাদ্য খাচ্ছে, সেটার উপরেই তাদের দেহের বর্ণটা নির্ভর করে। তা আমরা তিনটা অংশে ভাগ করেছিলাম, হাইপোস্টোম, দেহকাণ্ড এবং পাদচাকতি। এদের দেহকে তিনটা অংশে ভাগ করেছি। প্রথম অংশের নাম ছিল হাইপোস্টোম। তা আমরা হাইপোস্টোমে আছি। তাহলে হাইড্রার দেহের মৌখিক তলে বিদ্যমান মোচাকৃতির ছোট সংকোচন প্রসারণক্ষম অংশ। হাইপোস্টোমের মধ্যভাগের চূড়ায় বৃত্তাকার মুখছিদ্র অবস্থিত, এবং হাইপোস্টোমের গোড়ার চারপাশে 6 থেকে 10টি সরু সংকোচন প্রসারণক্ষম ফাঁপা ও লম্বা সুতার ন্যায় কোষিকা থাকে। কোষিকার বহিঃপ্রাচীরে
ক্ষুদ্র টিউমারের ন্যায় নেমাটোসিস্ট ব্যাটারি থাকে এবং প্রতিটি ব্যাটারিতে কয়েকটি করে বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটাই হলো সেই হাইপোস্টোম। হ্যাঁ, এটাই হলো সেই হাইপোস্টোম। এটাকে আমরা কোন তলে দেখব? হাইড্রার দেহের মৌখিক তলে এই মোচাকৃতির ছোট সংকোচন প্রসারণক্ষম অংশ এবং হাইপোস্টোমের যে মধ্যভাগ, এটা হলো সেই মধ্যভাগে একটু চূড়া বা উপরের দিকে বেড়ে আছে, সেই অংশটা হলো মুখছিদ্র। হ্যাঁ, এছাড়াও কি রয়েছে? হাইপোস্টোমের গোড়ার চারপাশে, এই যে হাইপোস্টোমের গোড়া হলো এটা, এই গোড়ার চারপাশে চারদিকে আমরা দেখতে পাচ্ছি কতগুলো কোষিকা। আর কোষিকার গায়ে আমরা দেখতে পাচ্ছি এরকম ফোলা ফোলা কিছু অংশ। এই ফোলা ফোলা অংশগুলোর নাম হলো নেমাটোসিস্ট ব্যাটারি। এই নেমাটোসিস্ট ব্যাটারির ভিতরে অনেক নেমাটোসিস্ট থাকে। হ্যাঁ, অনেকগুলো বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট থাকে এই নেমাটোসিস্ট ব্যাটারিতে। কাজ, খাদ্য গলাধকরণ করে, যেহেতু মুখছিদ্র খাদ্য গলাধকরণ করে। কোষিকা ও নেমাটোসিস্টের সাহায্যে শিকার ধরা ও চলনে অংশ নেওয়া। তাহলে হাইপোস্টোম আমাদের শেষ। এবার আসবো আমরা দেহকাণ্ড। হাইপোস্টোমের নিচ থেকে দেহের পশ্চাৎ প্রান্তে অবস্থিত পাদচাকতির পর্যন্ত অংশকে আমরা বলবো দেহকাণ্ড। দেহকাণ্ডের, হ্যাঁ বলো। স্যার এই নেমাটোসিস্ট কি স্যার, এগুলার কাজ কি? নেমাটোসিস্ট, এটা আমরা নেমাটোসিস্ট এখন আমরা আসি নাই। নেমাটোসিস্টের কাকে বলে, কত প্রকার ও কি কি, এগুলো আমরা জানবো পরে। তো আপাতত এটুকু জেনে রাখো, নেমাটোসিস্টের ভিতরে অনেক ধরনের টিউমারের জিনিস মতো থাকে। অংশ। নেমাটোসিস্ট মনে করো যে ওর ভিতরে বীজ থাকে, তারপরে ওর কি থাকে, সূত্রক থাকে, সূত্রক দিয়ে শিকারকে পেঁচিয়ে ধরে। আবার দেখা গেলো যে কিছু নেমাটোসিস্ট আছে, তারা হলো কিছু আঠালো রস ক্ষরণ করে, যার ফলে শত্রুকে আটকে ফেলে। আবার যেখান দিয়ে তারা চলাচল করবে সেই তলটাকে অনেক সময় কি করে আঁকড়িয়ে ধরে। হ্যাঁ, তো এরকম নেমাটোসিস্টের চলন এবং খাদ্য ধরার কাজে এই নেমাটোসিস্ট গুলো ব্যবহার করে। অনেক সময় নিজেকে আত্মরক্ষার কাজেও এরা নেমাটোসিস্ট ব্যবহার করে। তো নেমাটোসিস্ট সম্পর্কে আরো বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো। তাহলে আমরা বলছিলাম যে দেহকাণ্ডের মধ্যভাগ স্ফীত, আমরা এটাও এখানে দেখাতে পারি। আমরা বলেছিলাম যে হাইপোস্টোমের নিচ থেকে পাদচাকতির উপর পর্যন্ত অংশটা হলো দেহকাণ্ড। তাহলে এটা হলো দেহকাণ্ডের মাঝখানের অংশ, এই অংশটা দেখো বেশ স্ফীত। গ্রীষ্মকালে পরিবেশে পর্যাপ্ত খাদ্যের উপস্থিতিতে অর্থাৎ অনুকূল পরিবেশে দেহকাণ্ডের গোড়ার দিকে মুকুল সৃষ্টির মাধ্যমে অজনজনন সম্পন্ন হয়। তাহলে আমরা এখানে অজনজনন দেখতে পাবো, এটা হলো সেই মুকুল। হ্যাঁ, এই মুকুলের মাধ্যমে এরা কি করবে? এরা হলো অজনজনন সম্পন্ন করবে। আর এই অজনজনন বা মুকুল সৃষ্টি হবে কখন? যখন পরিবেশে খাদ্যের প্রচুর মজুদ থাকবে। খাদ্যের মজুদ যখন অনেক থাকবে, তখন এরা অজনজনন বা মুকুল সৃষ্টির মাধ্যমে প্রজনন কাজ করে থাকে। তাহলে এদের অনুকূল পরিবেশ মানে কি? অনুকূল পরিবেশ মানে হলো খাদ্যের পর্যাপ্ততা এবং গ্রীষ্মকাল। আবার আবার আমরা দেখবো যে শীতকাল, শীতকাল হলো এদের প্রতিকূল পরিবেশ। সে সময় পরিবেশে খাদ্য থাকে না বা খাদ্য কম থাকে। তাহলে শীতকালে প্রতিকূল পরিবেশে, হেমন্ত ও শীতকাল হলো প্রতিকূল পরিবেশ। এই পরিবেশে হাইড্রা দেহকাণ্ডের উপরের অর্ধাংশে এক বা একাধিক কোণাকার শুক্রাশয় এবং দেহকাণ্ডের নিচের অর্ধাংশে এক বা দুইটি গোলাকার ডিম্বাশয় নামক অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি হয়। তাহলে আমরা এখানে দেখবো যে এই যে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি, দেহকাণ্ডের নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ডিম্বাশয় এবং দেহকাণ্ডের উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি শুক্রাশয়। শুক্রাশয়ের আকৃতি হবে কোণাকার এবং শুক্রাশয়ের সংখ্যা হবে অনেক। আর ডিম্বাশয়ের সংখ্যা হবে এক থেকে দুইটি এবং আকৃতি হবে গোলাকার। আমরা একই সাথে আমরা এরকম শুক্রাশয় আর ডিম্বাশয় আমরা এখানে দেখব, কিন্তু এদের ডেভেলপমেন্ট একই সময় হবে না। মনে করো হাইড্রা যেহেতু উভলিঙ্গ, যেহেতু একই দেহে শুক্রাশয় এবং ডিম্বাশয় আছে, কিন্তু একই সাথে উভলিঙ্গ হাইড্রার দুইটা শুক্রাশয় বা ডিম্বাশয় ডেভেলপমেন্ট ঘটে না, যে কোনো একটার ঘটে। হয় শুক্রাশয়ের ডেভেলপমেন্ট ঘটলে তারা শুক্রাণু উৎপন্ন করবে, হ্যাঁ, দেন অন্য আরেকটা উভলিঙ্গ হাইড্রার তার শুক্রাশয় ডেভেলপমেন্ট স্টপ, কিন্তু তার ডিম্বাশয়ের ডেভেলপমেন্টের মাধ্যমে ডিম্বাণু তৈরি করবে। ঠিক আছে, একই সাথে শুক্রাশয় এবং ডিম্বাশয়ের ডেভেলপমেন্ট ঘটে না। কাজ, দেহকাণ্ডের কাজটা কি? চলনের সময় দেহকে সংকুচিত ও প্রসারিত করা, জননাঙ্গ ও মুকুল ধারণ করা। তো আমরা এখানে দেখলাম দেহকাণ্ড
শুক্রাশয় আর ডিম্বাশয় নামক অস্থায়ী জননাঙ্গ গঠন করেছে আর মুকুল সৃষ্টি করেছে। এরপর আমরা আসবো পদতল বা পাদচাকতি। তাহলে এটা আমরা দেখেছিলাম যে হাইড্রার দেহের পরাঙ্মুখ বা বিমৌখিক প্রান্তে অবস্থিত থালার মতো অংশ, এটাই হলো সেই বিমৌখিক প্রান্ত, বা এটাকে আমরা বলতে পারি পরাঙ্মুখ প্রান্ত, বা ইংলিশে হলো অ্যাবোরাল এন্ড। তাহলে এটা অনেকটা প্লেটের মতো বা থালার মতো একটা চাকতির মতো গঠন, একে আমরা পদতল বলতে পারি, পাদচাকতি বলতে পারি। কাজ বুদবুদ সৃষ্টি করে প্রাণীকে পানিতে ভাসিয়ে রাখতে সাহায্য করে। তাহলে পদতলে কিছু গ্রন্থিকোষ থাকে, এই গ্রন্থিকোষ পানিতে গ্যাসীয় বুদবুদ সৃষ্টি করে, যার ফলে এরা পানিতে ভেসে থাকতে পারে। আবার অনেক সময় গ্রন্থিকোষ নিঃসৃত পিচ্ছিল রস অ্যামিবয়েড চলনে সাহায্য করে। এই হাইড্রা যখন কোনো কঠিন তলে চলাচল করবে, সেই কঠিন তলে গ্রন্থিকোষ এক ধরনের আঠালো রস ক্ষরণ করবে, যার ফলে চলন তল হয়ে যাবে পিচ্ছিল, আর এই পিচ্ছিল চলন তলে তারা অ্যামিবার মতো চলাচল করবে, এই জন্য আমরা বলবো অ্যামিবয়েড চলন। পদতলের সাহায্যে এরা কোনো তলের সাথে লেগে থাকবে, তাহলে এই পদতলের সাহায্যে এরা পানিতে নিমজ্জিত কোনো বস্তুর সাথে বা কোনো উদ্ভিদের সাথে লেগে থাকতে পারে। তাহলে এই হলো হাইড্রার বাহ্যিক গঠন। আমরা যে হাইড্রার বাহ্যিক গঠন বললাম, হাইড্রার বাহ্যিক গঠনে কারো কোনো প্রশ্ন আছে? হাইড্রার বাহ্যিক গঠনে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি একটা কোশ্চেন করি, দেখি কে পারো। এই যে হাইড্রার যে কোষিকাগুলো আমরা পড়লাম, এই কোষিকাগুলো হাইড্রার হাইড্রার দেহের কোন অংশে অবস্থিত? হাইপোস্টোম, দেহকাণ্ড, না পাদচাকতিতে? স্যার হাইপোস্টোম। হাইপোস্টোম। তবে এটা একটু দেখবা যে গাজী রহমান স্যারের বইয়ে সম্ভবত দেওয়া আছে, সম্ভবত দেহকাণ্ডে স্যার। দেহকাণ্ডে দেওয়া আছে। দেহকাণ্ডে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, তো ওটা হবে না, ওটা হাইপোস্টোমটাই হলো সঠিক। ওকে, যাই হোক, আমার শুনে ভালো লাগলো যে তোমরা একটু বই টই নাড়াচাড়া করেছো। তো এরকম বই টই নাড়াচাড়া করবা প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানোর আগে, তাহলে ওখানে কিছুটা শিখবা আর আমি কিছুটা বলবো, তাহলে আর একটু শিখবা। আমি বলার পর আবার তোমরা আবার পড়াশোনা করবা, তাহলে দেখবা যে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা আসবো এপিডার্মিস বা বহিত্বক ও এর কোষ সমূহ। তাহলে হাইড্রার এপিডার্মিস মানে হলো হাইড্রার বহিত্বক। হাইড্রার এপিডার্মিস 7 ধরনের কোষ নিয়ে গঠিত। কোষগুলো কি কি? পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, স্নায়ু কোষ, সংবেদী কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ, নিউরোব্লাস্ট কোষ। তা আমরা একটা ছবি এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা সব ধরনের কোষের অবস্থান দেখতে পাবো না, যে যে কোষগুলো আমরা দেখতে পাবো সেগুলো আমরা বলতেছি। আমরা এখানে সবচেয়ে বড় আকৃতির দেখতে পাচ্ছি, এই যে বড় আকৃতির যে কোষগুলো, সেগুলোকে আমরা বলবো পেশি আবরণী কোষ। তাহলে এখানে পেশি আবরণী কোষের সংখ্যা কয়টা আমরা দেখতে পাচ্ছি? এটা কিন্তু একটা দেহপ্রাচীরের, হাইড্রার দেহপ্রাচীরের একটা আংশিক প্রস্তুচ্ছেদ, যার ফলে আমরা এটা দেখতে পাচ্ছি। তাহলে এটা হলো সেই পেশি আবরণী কোষ, এখানে আমরা মোট 5টা পেশি আবরণী কোষের ছবি দেখতে পাচ্ছি। তারপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি হলো কি, ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে 2 পেশি আবরণী কোষের মাঝখানে যে গ্যাপ আছে, সেই গ্যাপে আমরা দেখতে পাচ্ছি কতগুলো গোলাকার ইন্টারস্টিশিয়াল কোষ। তারপরে আমরা দেখতে পাচ্ছি স্নায়ু কোষ। মেসোগ্লিয়া বলে একটা অংশ আছে, যেটা হলো এপিডার্মিস আর এন্ডোডার্মিসের মাঝে অকোষীয় একটা স্তর, সেখানে আছে স্নায়ু কোষ। তারপরে আমরা দেখতে পাচ্ছি সংবেদী কোষ, এটাও পেশি আবরণী কোষের 2 পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে এই লম্বাকৃতির সংবেদী কোষ দেখা যাচ্ছে, এবং এরা মেসোগ্লিয়া প্রান্ত বরাবর সমকোণে অবস্থান করে। আরো আমরা দেখতে পাচ্ছি নিডোসাইট কোষ, এই হলো সেই নিডোসাইট কোষ, এর অবস্থান 2 পেশি আবরণী কোষের মাঝখানে ফাঁকা স্থানে। তাহলে আমরা 5টা কোষের অবস্থান এখানে দেখতে পাচ্ছি। তাহলে আরো 2টা কোষ, অর্থাৎ জনন কোষ আর এটা হলো গ্রন্থি কোষ, আমরা এখানে দেখতে পাচ্ছি না। তাহলে আমরা এই কোষগুলোর অবস্থান, গঠন এবং কাজগুলো জানি। তাহলে আমরা এখানে বলবো যে পেশি আবরণী কোষ, তাহলে হাইড্রার বহিত্বকের সমগ্র অংশ জুড়ে অবস্থান করে। গঠন বহির্মুখী চওড়া এবং অন্তর্মুখী সরু প্রান্ত বিশিষ্ট। এই কোষগুলো দেখতে কোণাকার। কোষের বাইরের প্রান্ত চওড়া
গহ্বরযুক্ত, সাইটোপ্লাজমে পূর্ণ থাকে, মিউকাস বস্তু যুক্ত থাকে। মিউকাস বস্তুগুলো পরস্পর মিলিত হয়ে একটি অবিচ্ছিন্ন আবরণ গঠন করে। ভেতরের সরু প্রান্তের শেষে মায়োনিন, এটা হলো এক ধরনের নমনীয় ও সংকোচন প্রসারণশীল তন্তু। তাহলে ভেতরের সরু প্রান্তের শেষে মায়োনিন নির্মিত দুটি পেশি প্রবর্ধন দেহ অক্ষের সমান্তরালে অবস্থান করে। কোশিকায় কোষগুলো বেশ বড় ও চাপা এবং কয়েকটি করে নিউরোব্লাস্ট ধারণ করে। নিউরোব্লাস্টই হলো নিউরোসাইট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো সেই পেশি আবরণী কোষ। তাহলে পেশি আবরণী কোষের বাইরের প্রান্ত, উপরের যেটা সেটা হলো বাইরের প্রান্ত, এই প্রান্তটা হলো চওড়া। আর পেশি আবরণী কোষের যেটা সরু প্রান্ত, হ্যাঁ, সেটা হলো মেসোগ্লিয়া বরাবর অবস্থান করে। নিচেরটা হলো সরু প্রান্ত আর উপরেরটা হলো বাইরের প্রান্ত। বাইরের প্রান্ত চওড়া, সরু প্রান্ত হলো ভেতরের প্রান্ত, সেটা হলো সরু। তাহলে বাইরের প্রান্তে আমরা কি কি দেখতে পাচ্ছি? সুস্পষ্ট নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, গহ্বর, আর দেখতে পাচ্ছি হলো সাইটোপ্লাজম আছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি বাইরের প্রান্তে এরকম গোল গোল কতগুলো মিউকাস বস্তু, এবং প্রতিটি কোষের এই মিউকাস বস্তুগুলো পরস্পর মিলিত হয়ে, হ্যাঁ, একটা আবরণ তৈরি করেছে। এই আবরণের নাম হলো সেই কিউটিক্যাল। এই হলো কিউটিক্যাল। তাহলে কিউটিক্যাল হলো কার সৃষ্টি? কিউটিক্যাল হলো পেশি আবরণ কোষের মিউকাস বস্তুগুলো একসাথে মিলিত হয়ে এরকম কিউটিক্যাল গঠন করে। তাহলে এই ছিল পেশি আবরণী কোষের বাইরের প্রান্তের গঠন। এরপর আমরা আসবো সরু প্রান্তে। তাহলে পেশি আবরণী কোষের যে সরু প্রান্ত সেটা হলো মেসোগ্লিয়া বরাবর অবস্থান করে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এরকম কতগুলো পেশি প্রবর্ধন, এই একটা, এই পাশে একটা, ডান দিকে একটা, বাম দিকে একটা পেশি প্রবর্ধন। এই পেশি প্রবর্ধন গুলো মায়োনিন নামক সংকোচন প্রসারণশীল তন্তু দ্বারা গঠিত। তাহলে আমরা এরকম মায়োনিন তন্তু নির্মিত দুটি পেশি প্রবর্ধন দেখতে পাচ্ছি। তাহলে আমরা পেশি আবরণী কোষের গঠনটা বুঝতে পারলাম। জি স্যার। তাহলে আমরা এখানে বলবো যে এরা একদিকে হাইড্রার দেহের বহিঃত্বকীয় আবরণী গঠন করছে, এই জন্য আবরণী কোষ, এবং অন্যদিকে পেশির মতো কাজ করে বলে এসব কোষকে পেশি আবরণী কোষ বলা হয়ে থাকে। যখন হাইড্রা চলাচল করবে তখন এই পেশি আবরণী কোষের যে মায়োনিন তন্তু, এরা সংকোচন প্রসারণশীল হয়, যার ফলে দেহকে সংকোচন প্রসারণ করতে পারে এবং চলনে ভূমিকা রাখে। এই জন্য তখন তাকে আমরা বলবো পেশি কোষ। আর যেহেতু এরা আবরণ গঠন করে এই জন্য আবরণী কোষ। আবরণী কোষের মতো দেহাবরণ সৃষ্টি করে দেহকে রক্ষা করা। প্রবর্ধন গুলো সংকোচন প্রসারণের মাধ্যমে দেহকে হ্রাস বৃদ্ধি ঘটিয়ে পেশির মতো কাজ করে। মিউকাস দ্বারা কিউটিক্যাল ক্ষরণ করে ও দেহকে পিচ্ছিল রাখে। একাধিক নেমাটোসিস বহন করে। এবার আসবো ইন্টারস্টিশিয়াল কোষ। এদের অবস্থান তো তোমাদের আগেই বলেছি। পেশি আবরণী কোষের অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে গুচ্ছাকারে মেসোগ্লিয়া ঘেঁষে এসব কোষ অবস্থান করে। এদেরকে হাইড্রার দেহের সংরক্ষিত কোষ বলা হয়। হ্যাঁ, এগুলো হলো হাইড্রার দেহের সংরক্ষিত কোষ, এই যে এগুলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই পেশি আবরণী কোষের যে সরু প্রান্ত, এই সরু প্রান্তের মাঝখানে একটু গ্যাপ থেকে যায়, এই গ্যাপেই ইন্টারস্টিশিয়াল কোষগুলো গুচ্ছাকারে অবস্থান করেছে এবং এদের আকৃতি গোলাকার। এগুলোর নাম হলো সংরক্ষিত কোষ, বা আমরা আরো একটা নাম বলতে পারি, এই সমস্ত কোষকে বলা হয় টটিপোটেন্সি। হ্যাঁ, আমরা সম্ভবত 11 নম্বর অধ্যায় পড়ানোর সময় বলেছিলাম টটিপোটেন্সি। টটিপোটেন্সি মানে কি? দেহের প্রয়োজনে যে কোনো ধরনের কোষ সৃষ্টি করার ক্ষমতা রাখে। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষগুলো হলো দেহের প্রয়োজনে যে কোনো ধরনের কোষ তৈরি করার ক্ষমতা রাখে, এই জন্য এদেরকে আমরা বলতে পারি টটিপোটেন্সি। এদের আকার কেমন বা গঠন কেমন? এরা গোলাকার, 5 মাইক্রোমিটার ব্যাসযুক্ত, সুস্পষ্ট নিউক্লিয়াস এবং মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকাময়। এ সমস্ত কোষে রাইবোজোম এবং কিছু মাইটোকন্ড্রিয়া বহন করে। প্রয়োজনে যে কোনো ধরনের বহিঃত্বকীয় কোষে পরিণত হয়, পুনরুৎপত্তি ও মুকুল সৃষ্টিতে অংশ নেয়। তাহলে আমরা একটু আগে বলেছিলাম দেহের প্রয়োজনে ইন্টারস্টিশিয়াল কোষ যে কোনো ধরনের কোষ তৈরি করতে পারে, এই জন্য এইটাকে আমরা বলেছিলাম টটিপোটেন্সি, বা ওটাকে আমরা বলতে পারি পুনরুৎপত্তি। আবার যখন গ্রীষ্মকালে, হ্যাঁ, এটা তখন মুকুল সৃষ্টি করে, যার ফলে অজনজনন হয়। কিছুদিন পর পর অন্যান্য কোষে পরিণত হয়ে দেহের পূর্ণ কোষের স্থান পূরণ করে। তাহলে আমরা ইন্টারস্টিশিয়াল কোষের অবস্থান, গঠন, কাজ সবাই বুঝতে পেরেছি। জি স্যার।
এরপরে আমরা আসবো স্নায়ুকোষ। এই স্নায়ুকোষের অবস্থান তোমাদের দেখিয়েছিলাম যে এরা হলো মেসোগ্লিয়া কোষে অবস্থান করে এবং এদের গঠন হলো অনিয়ত আকার বিশিষ্ট একটি ক্ষুদ্র কোষ দেহ এবং 2 বা ততোধিক সূক্ষ্ম শাখান্বিত স্নায়ুতন্তু নিয়ে এসব কোষ গঠিত। তন্তুগুলো পরস্পর মিলে স্নায়ু জালিকা গঠন করে। সংবিধি কোষে সংগৃহীত উদ্দীপনা দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে। আমরা ছবিটাই যাই। তাহলে আমরা এখানে বলেছিলাম এটা হলো সেই মেসোগ্লিয়া। এই মেসোগ্লিয়া বরাবর আমরা দেখতে পাচ্ছি যে স্নায়ুকোষ। প্রতিটি স্নায়ুকোষে সেন্ট্রাল যে অংশ, সেই সেন্ট্রাল অংশটা আমরা বলবো কোষ দেহ। কোষ দেহ থাকবে একটা এবং কোষ দেহের 2 প্রান্তে আমরা দেখতে পাচ্ছি স্নায়ুতন্তু। এই পাশে 2টা, এই পাশে 2টা দেখতে পাচ্ছি। এবং এই স্নায়ু পাশাপাশি 2টি স্নায়ুকোষের যে স্নায়ুতন্তু পরস্পর ইন্টারকানেক্টেড হয় এবং তৈরি করে স্নায়ু জালক। এটাকে আমরা বলতে পারি স্নায়ু জালক বা এটাকে আমরা বলতে পারি স্নায়ু জালক। এবং স্নায়ুকোষের কাজ কি? এটা হলো সংবিধি কোষ। সংবিধি কোষ পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে। সংবিধি কোষ পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং সেই উদ্দীপনা পাঠিয়ে দেয় কোথায়? স্নায়ুকোষে। এটাই হলো স্নায়ুকোষ, তখন সে উদ্দীপনা গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। তাহলে সংবিধি কোষের সংগৃহীত উদ্দীপনা দেহের বিভিন্ন অংশে সরবরাহ করা। আমরা এখানে আবার আলাদা আলাদা ভাবে দেখতে পাচ্ছি প্রত্যেকটা কোষের চিত্র, আলাদা আলাদা চিত্র। পেশি আবরণী কোষ এটা, তারপরে স্নায়ু কোষ হলো এটা, ইন্টারস্টিশিয়াল কোষ এটা। এখন আমরা আসবো সংবিধি কোষ। তো সংবিধি কোষের চিত্র আমরা ওই কম্বাইন্ড ওখানেও দেখতে পেয়েছিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এক পাশে আছে সংবিধি রোম আর আরেক পাশে আছে স্নায়ু রোম। তাহলে আমরা এখন আসবো সংবিধি কোষ। তাহলে এগুলো কোথায় অবস্থান করছে? এগুলো পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে সমকোণে বিক্ষিপ্ত ভাবে ছড়ানো, তবে কোষিকা, হাইপোস্টোম ও পদতলের চারিদিকে বেশি দেখা যায়। সংবিধি কোষগুলো কেমন দেখতে? লম্বা, সরু। এর মুক্ত প্রান্তে থাকে সূক্ষ্ম সংবিধি রোম এবং অপর প্রান্তে অর্থাৎ মেসোগ্লিয়া প্রান্তে থাকে গুটিকাময় সূক্ষ্ম তন্তু নির্গত হয়ে স্নায়ুতন্তুর সাথে যুক্ত থাকে। তাহলে আমরা এখানে দেখতেই পারি। তাহলে আমরা এখানে বলছি এটা হলো সেই সংবেদী কোষ। তাহলে 2 পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে সংবেদী কোষগুলো মেসোগ্লিয়া বরাবর সমকোণে অবস্থান করেছে এবং সংবেদী কোষগুলো মুক্ত প্রান্তে একটা সংবেদী রোম আমরা এখানে দেখতে পাচ্ছি, সংবেদী রোম। আর যেটা মেসোগ্লিয়া প্রান্ত, সেই মেসোগ্লিয়া প্রান্তে সংবেদী কোষ থেকে সৃষ্টি হয় কতগুলো স্নায়ু রোম। স্নায়ু রোম আবার কানেক্টেড হয় স্নায়ু জালকের সাথে। হ্যাঁ, তাহলে আমরা এটা দেখতে পেলাম। পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা সংগ্রহ করে স্নায়ুকোষে পাঠানো। তাহলে আলো, তাপ, বাইরের পরিবেশের আলোটা কেমন, তাপ কেমন, এগুলো সব সংবেদন গ্রহণ করবে সংবেদী কোষ এবং সেই সংবেদনের তথ্য পাঠিয়ে দেবে স্নায়ুকোষে। স্নায়ুকোষ তখন এটা দেহে ছড়াই দিবে এবং হাইড্রা তখন বুঝতে পারবে যে আসলে বাইরের পরিবেশটা কেমন। গ্রন্থি কোষ। তাহলে আমরা গ্রন্থি কোষের ছবি আমরা আলাদাভাবে দেখতে, মানে ওই কম্বাইন্ডলি আমরা দেখতে পাইনি, তবে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো সেই গ্রন্থি কোষ। হ্যাঁ, গ্রন্থি কোষের গঠনটা দেখতে এরকম। গ্রন্থি কোষের অবস্থান মুখছিদ্রের চারিদিকে এবং পদতলে অবস্থিত। গঠন প্রত্যেক পদতলের কেন্দ্র থেকে অরীয়ভাবে বিন্যস্ত থাকে। গ্রন্থি কোষের কাজটা কি? মিউকাস স্মরণ করে দেহকে কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে, পানিতে বুদবুদ সৃষ্টি করে ভাসতে সাহায্য করে, আবার ক্ষণপথ সৃষ্টি করে চলনে অংশ নেয়। মুখছিদ্রের গ্রন্থিকোষের নিঃসরণ, মুখছিদ্রের গ্রন্থিকোষের নিঃসরণ খাদ্য গলাধকরণে সাহায্য করে। এবার আসবো আমরা জনন কোষ। এসব কোষ জননাঙ্গে অবস্থান করে, এটা আমরা কম্বাইন্ডলি দেখতে পাই নাই। গঠন জনন কোষ 2 ধরনের হয়, পরিণত শুক্রাণু অতি ক্ষুদ্র এবং নিউক্লিয়াস যুক্ত একটি স্ফীতমস্তক, সেন্ট্রিওল যুক্ত একটি সংকীর্ণ মধ্যখণ্ড এবং একটি লম্বা বিচলনক্ষম লেজ নিয়ে গঠিত। তাহলে শুক্রাণুর 3টি অংশ, মস্তক, মধ্যখণ্ড আর লেজ। শুক্রাণুগুলো তৈরি হবে শুক্রাশয়ে এবং একটা শুক্রাশয় থেকে অনেকগুলো শুক্রাণু তৈরি হয়। পরিণত ডিম্বাণুটি বড় ও গোলাকার এবং ডিম্বাণুর সাথে 3টি পোলার বডি যুক্ত থাকে। একটা ডিম্বাশয় থেকে একটা মাত্র ডিম্বাণু তৈরি হয়। তাহলে যৌন জননে অংশগ্রহণ করে জাইগোট গঠন করাই জনন কোষের মেন কাজ। এবার আসবো আমরা নিডোসাইট
বা নিডোব্লাস্ট কোষ। তো আমরা এখানে একটা আদর্শ নিডোসাইট বা আদর্শ নিডোব্লাস্ট কোষের গঠনটা আমরা এখানে করছি। যখন আমরা হাইড্রার এপিডার্মিসের কোষ করব, তখন যদি আমরা নিডোসাইটের বর্ণনা দিই, তখন কিন্তু আমরা সংক্ষেপে দিব। যখন আমরা 7টা কোষের বর্ণনা দিব, তখন নিডোসাইটের বর্ণনা ছোট দিব। আর যখন আমরা আদর্শ নিডোসাইট, মনে কর পরীক্ষাতে শুধু আদর্শ নিডোসাইটের গঠন এসেছে, মার্কস হলো 3, তখন আমি এখন যেটা পড়াচ্ছি এটাই লিখতে হবে। আর যখন 7টা কোষের মধ্যে থাকবে, তখন আমরা জাস্ট বলবো যে নিডোসাইটের অবস্থান কোথায়, এটা দেখতে কেমন, এবং এর দেহে কি কি আছে। জাস্ট এই কি কি আছে সেগুলো আমরা বলবো। আবরণ আছে, তারপরে হলো নেমাটোসিস্ট, অপারকুলাম, নিডোসিল, পেশিসূত্র, এগুলো আছে, সেগুলো বলে আমরা শেষ করে দেবো। কিন্তু আমরা যখন আদর্শ নিডোসাইট পড়বো, তখন আমরা প্রত্যেকটা অংশের বর্ণনা আমাদের লিখতে হবে। তা আমি ওইভাবেই লিখেছি যে আমরা এটা আদর্শ নিডোসাইট যেভাবে আসবে সেভাবেই আমরা স্লাইডটা তৈরি করেছি। হ্যাঁ, আর যখন আমরা এটা 7টা কোষের মধ্যে পড়বো, তখন কিন্তু এদের বর্ণনাটা একটু ছোট হয়ে যাবে। দেখো আমরা প্রথমে আসি নিডোব্লাস্ট আর নিডোসাইটের মধ্যে পার্থক্যটা কি, কেন আমি নিডোব্লাস্ট কোষ বলছি, আবার কেন আমি নিডোসাইট বলছি। হ্যাঁ, যখন আসলে নিডোসাইট কোষটা তৈরি হবে, মানে তার পরিস্ফুটন হবে, তখন সেই কোষটাকে আমরা বলবো নিডোব্লাস্ট। আর যখন নিডোব্লাস্ট থেকে কোষটা তৈরি হয়ে গেল, তখন সেটাকে আমরা বলবো নিডোসাইট। তাহলে নিডোসাইট হলো পরিণত অবস্থা, আর নিডোব্লাস্ট হলো পরিস্ফুটন অবস্থা। নিডোসাইটের পরিস্ফুটন অবস্থাকে আমরা বলবো নিডোব্লাস্ট, আর পূর্ণাঙ্গ অবস্থায় সেটাকে বলবো নিডোসাইট। তাহলে এদের অবস্থানটা কোথায়? হাইড্রার পদতল ছাড়া বহিঃত্বকের সর্বত্র, বিশেষ করে কোষিকার পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে বা ওসব কোষের ভেতরে এগুলো অনুপ্রবিষ্ট থাকে। আকার, হাইড্রার একটি আদর্শ নিডোসাইট দেখতে গোলাকার, ডিম্বাকার, নাশপাতি আকার বা পেয়ারাকার, তবে মেসোগ্লিয়া সংলগ্ন প্রান্তটি সামান্য সরু ও মুক্ত প্রান্ত চওড়া স্ফীত হয়। এটি নিচে বর্ণিত অংশগুলো নিয়ে গঠিত। প্রথমে আমরা আসছি আবরণ। প্রতিটি কোষ দ্বিস্তরীয় আবরণ দ্বারা আবৃত। স্তর দুটির মাঝখানে দানাদার সাইটোপ্লাজম এবং কোষের গোড়ার দিকে একটি নিউক্লিয়াস থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হলো সেই নিডোব্লাস্ট কোষ। এখানে দুই ধরনের চিত্র দেওয়া আছে। বাম পাশে দেওয়া আছে স্বাভাবিক নিডোসাইট, আর ডান পাশে দেওয়া আছে হলো সূত্রক নিক্ষিপ্ত অবস্থায় নিডোসাইট। তাহলে আমরা এখানে দেখতে পেয়েছি এটা আবরণ পড়াইছি। তাহলে আবরণ হলো দ্বিস্তরী। হ্যাঁ, এই হলো একটা স্তর, এই হলো একটা স্তর। তাহলে এই দুই স্তরে আবরণের মাঝে আমরা এখানে দেখতে পাচ্ছি সাইটোপ্লাজম এবং সুস্পষ্ট নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। এরপর আমরা আসবো নেমাটোসিস্ট। তাহলে নেমাটোসিস্ট হলো গ্রিক নেমা মানে সুতা, কিস্টিস মানে থলি। কোষের ভিতরে প্রোটিন ও ফেনলের সমন্বয়ে গঠিত হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল পূর্ণ থাকে, এবং একটি লম্বা সরু ফাঁপা প্রাচীরের ক্যাপসুলকে আমরা বলবো নেমাটোসিস্ট। তাহলে আমরা এখানে দেখতেই পারি, এটা হলো সেই নেমাটোসিস্ট ক্যাপসুল। আর এই ক্যাপসুলের ভিতরেই আছে হলো হিপনোটক্সিন রস। হিপনোটক্সিন মানে হলো আমিষ আর ফেনলের মিশ্রণ। তাহলে এখানে আছে হিপনোটক্সিন রস। আর শীর্ষভাগে আমরা দেখতে পাচ্ছি একটা লম্বা সরু চাবুকের মতো পেঁচানো সূত্রক, এবং সূত্রকের শীর্ষ প্রান্তটা থাকে খোলা বা মুক্ত। সূত্রকের গোড়াটাকে আমরা বলবো কি? সূত্রকের গোড়াটাকে বলবো আমরা বাট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে প্রকৃতপক্ষে ক্যাপসুলের সরু প্রান্তটি প্রলম্বিত হয়ে সূত্রক গঠন করে। সূত্রকের চওড়া গোড়াটি আমরা বললাম বাট, একটু আগে দেখালাম। গোড়ার অংশটা হলো বাট। সূত্রকের এটা হলো সূত্রক, সূত্রকের গোড়ার অংশটা এটা হলো সেই বাট। বাট হলো বেশ প্রশস্ত, এবং বাটে আমরা এখানে দেখবো বড় 3টা কাটা, এই একটা, এখানে আমরা 2টা দেখতে পাচ্ছি, ওই পাশে আরো একটা আছে। মোট 3টা বড় কাটা থাকে, যাদেরকে বার্ব বলবো। আর এরকম আমরা দেখবো ছোট ছোট সর্পিল আকারে বিন্যস্ত কাটা। এখানে আমরা 2 সারি কাটা দেখতে পাচ্ছি, 1 আর 2। এরকম কয়েক সারি সর্পিল আকারে বিন্যস্ত ছোট কাটাগুলোকে বলা হয় বারবিউল। তাহলে বাটে বার্ব বড় কাটা এবং বারবিউল নামে ছোট কাটা থাকবে। একটি অনিক্ষিপিত নেমাটোসিস্টে বাটখানি কাটা ও সূত্রক সহ ক্যাপসুলে উল্টোভাবে ঢুকে থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা বাম দিকের গঠন, সেই গঠনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাট এবং বাটে যে বার্বগুলো আছে, এই বার্বগুলো এবং বাট সহ উল্টোভাবে নেমাটোসিস্ট ক্যাপসুলের মধ্যে ঢুকে আছে। এমনকি সূত্রকটাও সে বাটের মধ্যে পেঁচানো অবস্থায় ঢুকে আছে।
ঠিক আছে? তাহলে যখন সূত্রকটা নিক্ষিপ্ত হবে না, তখন সূত্রক, বাট প্লাস বারবিউ এরা সব সেই নেমাটোসিস্ট ক্যাপসুলের মধ্যে ঢুকে থাকবে। অপারকুলাম এটি ঢাকনির মতো একটি গঠন যা দিয়ে নেমাটোসিস্টের উপরের প্রান্ত ঢাকা থাকে। তাহলে আমরা যেটা স্বাভাবিক অবস্থা দেখতে পাচ্ছি নিউরোসাইটের, সেখানে আমরা দেখতে পাচ্ছি অপারকুলাম নামক ঢাকনা সেই নেমাটোসিস্ট ক্যাপসুলকে ঢেকে রেখেছে। আর আমরা যেটা ডান দিকে দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি অপারকুলাম ঢাকনাটা খোলা, যার ফলে ভেতর থেকে বাটটা বের হয়ে আসে এবং সূত্রকটাও নিক্ষেপিত হয়। নিউরোসিল এটি নিউরোসাইটের মুক্ত প্রান্তে একপাশে অবস্থিত দৃঢ়, ক্ষুদ্র, সংবেদনশীল রোমের মতো একটি অংশ। প্রকৃতপক্ষে নিউরোসিল একটি রূপান্তরিত সিলিয়াম। এটি ট্রিগারের মতো কাজ করে, ফলে পেঁচানো সুতাটি বা সূত্রকটি বাইরে নিক্ষিপ্ত হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো নিউরোসিল। এটা হলো স্বাভাবিক অবস্থায় নিউরোসিলটা এরকম থাকে, কিন্তু নিউরোসিলের কাছাকাছি যখন কোনো শিকার বা কোনো খাদ্যবস্তু আসে, তখন নিউরোসিল উত্তেজিত হয় এবং উত্তেজিত হয়ে সে তখন বন্ধুকে ট্রিগারের মতো কাজ করে। এটা তখন একটু সরে যায় ভেতরের দিকে, এবং এটা সরে গিয়ে তখন এই অপারকুলামকে খুলে দেয় এবং ভিতরের বাট সহ সূত্র বাইরে নিক্ষিপ্ত হয়। পেশি সূত্র কতগুলো ক্ষুদ্র পেশিতন্তু ক্যাপসুলের পৃষ্ঠদেশ থেকে সৃষ্টি হয়ে সাইটোপ্লাজমে প্রবেশ করে। পরে সবগুলো তন্তু একত্রিত হয়ে নিউরোসাইটের বৃন্তের ভিতর দিয়ে মেসোগ্লিয়ার সাথে মিলিত হয়। এছাড়া নেমাটোসিস্টের নিম্ন প্রান্তে ল্যাসো নামে একটা পেঁচানো সুতা অবস্থান করে। তাহলে আমরা এখানে দেখতেই পারি, এটা হলো সেই পেশি সূত্র। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নেমাটোসিস্ট যে ক্যাপসুল আছে, সেই ক্যাপসুল থেকে এখানে কতগুলো পেশি সূত্র সৃষ্টি হয়েছে। আর এই পেশি সূত্রগুলো আমরা নিচে দেখতে পাচ্ছি একবারে শেষ প্রান্ত পর্যন্ত প্রসারিত, অনেক সময় এই প্রান্ত ভেদ করে মেসোগ্লিয়া বরাবর এরা বিস্তৃত থাকে। এবং আরো একটা অংশ আমরা দেখতে পাচ্ছি পেঁচানো সূত্র, পেঁচানো সুতার মতো একটা গঠন, যাকে আমরা বলছি ল্যাসো। ল্যাসোর কাজ সম্পর্কে আমাদের জানা হয়নি এখন, বা বিজ্ঞানীরা এখনো ল্যাসোর কাজ সম্পর্কে জানেন না। তাহলে আমরা এরকম দেখলাম যে পেশি সূত্র এবং ল্যাসো। নেমাটোসিস্টের কাজটা আসলে কি? নেমাটোসিস্টের সাহায্যে শিকার ধরা ও চলনে অংশ নেওয়া হলো কাজ। তাহলে আমরা পুরো যে নেমাটোসিস্ট এর গঠনটা বললাম, সেই নেমাটোসিস্ট হলো এর সাহায্যে শিকার ধরা এবং চলনে অংশ নেওয়া। তাহলে নেমাটোসিস্ট আর নিডোসাইটের মধ্যে পার্থক্য কি সবাই বুঝতে পারলা? হোয়াট ইজ নেমাটোসিস্ট আর নেমাটোসিস্ট আর নিডোসাইট, পার্থক্যটা কি বলতো? নেমাটোসিস্ট আর নিডোসাইটের মধ্যে পার্থক্যটা কি? নেমাটোসিস্ট হলো নিডোসাইট কোষের ভিতরে অবস্থান করে, ঠিক আছে? নেমাটোসিস্ট নিডোসাইটে আমরা বলতে পারি নেমাটোসিস্ট নিডোসাইটের অংশ, ওকে? আর নিডোসাইট হলো একটা হাইড্রার এপিডার্মিসের একটা কোষ। আর এখানে আমরা দেখাচ্ছি, তোমাদের সময় প্রায় শেষ, আর কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। তো যারা এখনো নাম রোল লেখো নাই, লিখে দাও। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো হাইড্রার বহিতকের এটা বর্ধিত অংশ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সেই নিউরোসাইট, এটা হলো সেই নিউরোসাইট। এটা হলো স্বাভাবিক অবস্থা, আর নিচেরটা হলো সূত্রক খোলা অবস্থা। তো আজকের মতো এখানেই তাহলে আমরা ক্লাস শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে আমি আবার যাব, আবার জয়েন করব।